হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পটা পুরো কেউ না শুনে কেউ আজেবাজে মন্তব্য করবে না। ये शहर मेरा है, अब रूल्स चलेगा सरदार का। ওয়েলকাম টু ফ্ল্যাশব্যাক। এই তোরা কোথায় ছিলি যে একজন এসে সবাইকে মেরে ফেলে চলে গেল? বস, আমার একটু চুপ! তোদেরকে কি এই জন্য আমি টাকা দিই? হ্যাঁ, সরি বস, পরের বার আর হবে না। তোরা কি বলতে চাচ্ছিস? যে সে আবার আসুক তোদেরকে মেরে যাক? না বস, আমি এমনটা বলতে চাইনি। আমি তোদের কাছে কোনো কথা শুনতে চাই না। কে সব করেছে তার খোঁজ নে। আমার আজকের মধ্যে তার কুণ্ডলী চাই। কিন্তু বস, আমি কোনো কিন্তু শুনতে চাই না, আমার আজকের মধ্যে চাই। আর যদি তোরা কোনো কিছু না করতে পারিস তাহলে তোদের খবর আছেই। কথাটা যেন মাথায় থাকেই। ওকে বস। এই বলে নাগেশ্বর গাঙ্গুলি তার নিজস্ব রুমের দিকে চলে গেল এবং গিয়ে দেখলো যে তার রুমের সব কিছু এলোমেলো হয়ে আছে। নাগেশ্বর গাঙ্গুলি দৌড়ে গিয়ে তার রুমের আলমারির ভেতরে ড্রয়ার খুলে চেক করতে লাগলো। কিছুক্ষণ পর চেলে উঠল, এই তোরা এখানে আয়। নাগেশ্বর গাঙ্গুলির কণ্ঠ শুনে নিচে থেকে দৌড়ে সবাই উপরে এসে হাজির হলো। বস কি হয়েছে, আপনি এভাবে চিল্লিয়ে উঠলেন যে? আচ্ছা, এখানে যে পেন ড্রাইভ আর ফাইল ছিল সেগুলো কোথায়? বস, আপনার রুমে তো আমরা কেউ ঢুকি না, তাহলে আমরা কি করে জানবো? তাহলে পেন ড্রাইভ আর ফাইলগুলো কে নিয়ে গেল? বস, ওইখানে তো সব জায়গায় সিসিটিভি লাগানো আছে, আপনি চেক করলে বুঝতে পারবেন। তাহলে চল। এই বলে নাগেশ্বর ও তার সব লোকেরা কন্ট্রোল রুমে চলে যেতে লাগলো এবং নাগেশ্বরের কথা মতো কন্ট্রোল রুমে থাকা লোকটির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে লাগলো। কিন্তু প্রায় 1 ঘন্টা পর্যালোচনা করেও কিছু হদিশ পেল না। এসব দেখে নাগেশ্বর রেগে গিয়ে বলতে লাগলো, আজকের মধ্যে তোরা যদি এসবে কোনো কিছু না বের করতে পারিস তাহলে তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না আমি। বস, আজকের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা করব নয়, আমার আজকের মধ্যেই চাই। ওকে বস, আমরা তাহলে বের হয়ে পড়ছি। যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি খোঁজ নিয়ে এসব কে করেছে। সায়েম আর সিয়েফ আর কিছু না বলে তাদের সাঙ্গ প্রাঙ্গ নিয়ে বের হয়ে পড়ল সেই আগুনটিকে খোঁজার উদ্দেশ্যে। আপনারা হয়তো ভাবছেন যে এমন কেন হয়েছে, তাহলে একটু কিছুক্ষণ আগের ঘটনা থেকে ঘুরে আসি। কলকাতার সবচেয়ে বড় নামকরা বিজনেসম্যান নাগেশ্বর গাঙ্গুলির প্যালেসে একদল গাড়ি ঢুকলো। গাড়ি থেকে নামা লোকগুলো প্যালেসের ভিতরে প্রবেশ করা মাত্রই প্যালেসের ভিতরের বাইরে লোকগুলোকে তেড়ে মারতে আসলো এবং 2 দলের কিছুক্ষণ মারপিট ও গোলাগুলির মধ্যে পার হয়ে গেল। অবশেষে গাড়ি থেকে নেমে আসা লোকগুলো প্যালেসের ভিতরের লোকগুলোকে নির্মমভাবে মেরে ফেললো এবং গোটা প্যালেসের কোনায় কোনায় কি যেন খুঁজতে লাগলো। তখনই তাদের দলের একটা লোক বলে উঠল, বস, আমরা এখানে কি খুঁজছি? ব্ল্যাক বক্স। বস, আমার মনে হয় এই ব্ল্যাক বক্স এই প্যালেসের মধ্যে সবচেয়ে হাই সিকিউরিটি রুমের মধ্যেই আছে। হ্যাঁ বস, আসলাম ঠিক বলেছে। হ্যাঁ, এটাই হবে। চল তাহলে ওই নাগেশ্বরের রুমেই হবে। হ্যাঁ বস, ঠিক বলেছেন। কিন্তু বস, আমরা ওই নাগেশ্বরের রুমের দরজা কি করে খুলবো? হ্যাঁ বস, এখন আমরা কি করব? আরে চল তো দেখি কি হয় আগে। কিছুক্ষণের মধ্যেই নাগেশ্বরের রুমের সামনে চলে গেল ওরা 3 জন। গারুরা রুমের দরজায় হাত দিতেই দরজাটি খুলে গেল। এই দেখে 3 জন মিলে চিল্লাচিল্লি উঠল, বস, আজকে মনে হয় আমাদের নসিব ভালো, তাই তো হাত দিতে না দিতেই দরজাটি খুলে গেল। হ্যাঁ রে। তাহলে এবার চল, আমাদের যেটা নেওয়ার কথা সেটা নিয়ে নিই। বস। এই বলে 3 জন মিলে রুমের ভেতরে প্রবেশ করলো এবং হন্য হয়ে রুমের ভেতরে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর গরুরা আলমারি খুলে দেখতে পেল একটা সিক্রেট লকার বক্স এবং সেটি খোলা অবস্থায় আছে।
সঙ্গে সঙ্গে ছেলেরা হাতে দিয়ে বের করলো সেই ব্ল্যাক বক্সটি এবং হাতে নিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। আর আমাকে কেউ আটকাতে পারবে না কোটিপতি হওয়ার পক্ষ থেকে। হ্যাঁ বস, ঠিক বলেছেন। বস, আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যদি নাগেশ্বর চলে আসে তার জন্য আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। হ্যাঁ চল বেরিয়ে পড়ি। আর কিছু না বলেই তিনজন মিলে প্যালেসের থেকে বের হয়ে তাদের গাড়ি নিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। এই ছিল কিছুটা অতীত, চলেন এবার বর্তমানে ফেরা যাক। এদিকে সাইম ও সিয়াব তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো শহরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ করছে। আর অন্যদিকে বস, আপনি যদি এই ভুলটা না করতেন তাহলে হয়তো কিছু হতো না। হ্যাঁ রে টোটন, তুই ঠিক বলেছিস। যদি আমি সব কিছু ঠিকভাবে রেখে যেতাম তাহলে হয়তো কিছুই হতো না। সব কিছুই আমার ভুল। বস, এখন সেটা ভেবে কি লাভ? এখন আপনি চিন্তা করেন যে আপনার মূল্যবান রত্ন ব্ল্যাক বক্স কিভাবে উদ্ধার করবেন। দেখি ওরা কি সব কিছু পারবে নাকি আমাকে কিছু করতে হবে। বস, আমার তো মনে হয় না ওরা কিছু করবে। বস, আপনি কিছু একটা করেন। এভাবেই তারা দুজন মিলে কথা বলতে লাগলো। আপনাদের তো বলাই হয়নি কে বা কি, কে বা কারা। তাহলে বলে, নাগেশ্বরের পরিচয় তো আপনারা প্রথমেই পেয়েছেন। নাগেশ্বরের ডান হাত সায়েম আর বাম হাত হলো সিয়াম। আর টোটন সে আর কেউ নয়, নাগেশ্বরের পার্সোনাল পিএ। আর যারা এই কাজটা করেছে তারা আর কেউ নয়, গারুরা এই কলকাতা শহরে এক বড় ভাই মাফিয়া বললে ভুল হবে। সেই সব কিছু করে, এমনকি মানুষ খুন করতে হতো তার হাত কাঁপে না। আর গারুরার ডান হাত হচ্ছে আসলাম, আর বাম হাত সে তো এই প্যালেসেই মারা গেছে ইনফ্রম। আসলামও তো সবার তো পরিচয় পেলেনি। চলেন একটু অন্য দিক থেকে ঘুরে আসি। এ রাস্তার পথ ধরে হেঁটে যাচ্ছে এক পথিক, কাঁধে একটা ছেঁড়া ফাটা ব্যাগ। হয়তো রাস্তার ধারেই প্রতিদিন শুয়ে থাকে কোনো এক আধারের গলিতে। ছেলেটা হেঁটে যাচ্ছিল, সামনে থেকে একটা বড় ট্রাক আসে ধাক্কা মারল। ছেলেটি ছিটকে গিয়ে পড়ল রাস্তার ওপর প্রান্তে এবং ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক গাড়ি থেকে নেমে ছুটে এলো ছেলেটির কাছে এবং তাকে কোনো রকম কোলে নিয়ে গাড়িতে ওঠালো হসপিটালে নেওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে প্রবেশ করলো এবং ডক্টরকে চিৎকার করে ডাকতে লাগলো। ডক্টর, ডক্টর! হসপিটালের ডক্টর ও নার্সরা এইরকম চিৎকার শুনে রুম থেকে সব ছুটে বের হয়ে এলো এবং সিনহা সাহেবের কাছে থাকা ছেলেটি ছাড়ে করে ওটিতে নিয়ে গেল। 1 ঘন্টা পার হয়ে গেলে তাও ডক্টরের কোনো খবর পেল না। এই দেখে সিনহা সাহেব একটু নয় বেশ অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেল এবং সে চিৎকার করে বলতে লাগলো, ডক্টর, আপনারা কি করছেন এতক্ষণ ধরে? আমাকে তো কিছু একটা বলেন, ছেলেটা কি আদৌ বাঁচবে? সিনহা সাহেব অপর প্রান্ত থেকে কোনো উত্তর পেল না। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে একজন ডক্টর বের হয়ে এসেছে। সিনহা সাহেবকে বলতে লাগলো, দেখেন স্যার, আপনি যে ছেলেটিকে নিয়ে এসেছেন এখানে ওনার কি হন আপনি? জানি না ছেলেটা কে, আর ছেলেটা আমার কেউ হয়ও না। আমি তো রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখে এই হসপিটালে নিয়ে এসেছি। সেটা আমি জানি স্যার, আপনি কি রকম মানুষ। আপনার মতো মানুষ আর দুটো হয় না স্যার। আমার মতো মানুষ আমি খুবই কম দেখেছি, তার জন্য তো স্যার আপনাকে এত ভালোবাসি আমরা সবাই। তবে এটা মনে করবেন না যে এই হসপিটালটা আপনার হলে আপনাকে ভালোবাসি। এই হসপিটালটা যদি আপনার না হতো তাও আপনাকে আমরা সমানভাবেই ভালোবাসতাম। সত্যি বলতে কি জানেন স্যার, আপনার মতো মানুষ খুব কম দেখেছি আমরা। তোমরা কি জানো আমি সব কিছু কি জন্য করছি? কেন স্যার? আমি চাই না যে কোনো মানুষ কোনো রকম চিকিৎসা ছাড়াই মারা যাক। আমি প্রতিটা মানুষের সাহায্য করতেই প্রস্তুত থাকি সব সময়। দেখো না, আমার এত টাকা পয়সা ধন দৌলত, আমি এত কিছু নিয়ে কি করব? আমার তো আছে শুধুমাত্র একটা মেয়ে। স্যার আপনি এখানে কি করবেন স্যার? ছেলেটার তো কন্ডিশন অনেক খারাপ। দেখো, আমি এত কিছু জানি না, যে করেই হোক ছেলেটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ স্যার, আমরা কিছুক্ষণের মধ্যে ওর অপারেশন শুরু করব। যেটা ভালো হবে তোমরা সেটাই করো। আর তোমাদের উপর আমার এতটুকু বিশ্বাস আছে যে তোমরা কোনো কিছু ভুল করবে না।
হ্যাঁ স্যার, আপনি আমাদেরকে যে এত বিশ্বাস করেন সেটা আমরা ভালো করেই জানি, আর যার আমরা আপনার বিশ্বাস কখনো ভাঙতে দেব না। তারপর কিছুক্ষণ কথা বলে ডক্টর ও নার্স সবাই মিলে অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করলো। প্রায় 3 ঘন্টা অপারেশন চলার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলো এবং সিনহা সাহেবকে বলতে লাগলো, স্যার, অপারেশন সাকসেসফুল। আমি জানতাম তোমরা এটা পারবে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। স্যার, ধন্যবাদ তো আপনাকে আমরা জানাই যে আপনার মতো মানুষ একজন হসপিটালে আমরা যে চাকরি পেয়েছি, আপনার মতো ভালো মানুষ আর হয় না স্যার। আরে কি কথা বলো, ওসব বাদ দাও। ছেলেটা এখন কেমন আছে? স্যার, 2 ঘন্টার মধ্যেই ওনার জ্ঞান ফিরবে। আর স্যার, আপনি কত টেনশন করতে হবে না, আমরা সব কিছু দেখে নিব। ঠিক আছে। তারপর ডক্টররা সব নিজের নিজের কেবিনে চলে গেল। প্রায় 2 ঘন্টা পর একটা নার্স দৌড়ে এসে সিনহা সাহেবকে বলতে লাগলো। নার্স এসে বলল, স্যার ওই ছেলেটার জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে সিনহা সাহেব দৌড়ে ছেলেটির কেবিনে প্রবেশ করলো। বাবা তুমি এখন কেমন আছো? আপনি কে আর আমি এখানে কি করে এলাম? আমি হলাম এই শহরের টপ বিজনেসম্যান সিনহা তালুকদার। আর তোমাকে একটা ট্র্যাক অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর আমি তোমাকে ওখান থেকে তুলে এই হসপিটালে নিয়ে এসেছি। ও আচ্ছা বাবা, তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? আমার নাম নীল আহমেদ, আর বাড়ি নেই। বাড়ি নেই মানে? আমি যেখানে একটু জায়গা পাই সেখানেই থাকি। নিজের বলতে কোনো বাড়ি বা জায়গা নেই, সবকিছু ছোটবেলায় হারিয়ে গেছে। এই কথা শুনে সিনহা সাহেব কিছুক্ষণ ভেবে বলল, তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে আর তুমি আজ থেকে আমাকে আঙ্কেল বলে ডাকবে। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না, বুঝলে? তোমাকে আমি যেটা বললাম সেটাই শুনবে। আর আজ থেকে আমার একটা ছেলে আছে, এটাই আমি জানবো। সত্যি বলতে কি জানো, ছেলের অভাবটা আজ আমার অপূর্ণতা রয়ে গেল। তুমি কি পারবে না এই অভাবটা পূরণ করতে? তোমার আন্টি প্রায় কান্না করে আর বলে, যদি আমাদের একটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো। আজ থেকে তুমি আমার ছেলে আর তুমি আমার বাড়িতেই থাকবে, মানে ওটা তোমারও বাড়ি আজ থেকে। আর যেন কখনো না শুনি তোমার কোনো বাড়ি নেই। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তাহলে তুমি তখন বলবে আমি সিনহা তালুকদারের একমাত্র ছেলে। কিন্তু আঙ্কেল, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি একটু রেস্ট নাও। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে আসি যে তোমাকে আমি কখন বাড়ি নিয়ে যেতে পারবো। ঠিক আছে আঙ্কেল। এইদিকে নীল সিনহা সাহেবের কথা মতো রেস্ট নিতে লাগলো, আর এইদিকে সিনহা সাহেব ডক্টরের রুমে প্রবেশ করে বলতে লাগলো, ডাক্তার, আমি আমার পেশেন্টকে কখন বাড়ি নিয়ে যেতে পারবো? স্যার, এখন আপাতত 2 থেকে 3 দিন এখানে থাকতে হবে, কেননা কেবলমাত্র ওনার অপারেশন হয়েছে। ঠিক আছে, তাহলে তাই করব। এই বলে ডক্টরের রুম থেকে বের হতে সিনহা সাহেবের ফোন বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল, তুমি কখন বাড়ি আসবে? আর আজ এত দেরি হচ্ছে কেন? আরে তোমাকে তো বলতে ভুলে গেছি, আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন দেখি একজন ছেলে রাস্তাতে ছটফট করছে। তখন তাকে আমি হসপিটালে নিয়ে এসেছি আর জানতে পারলাম যে ছেলেটার কেউ নেই। তাই আজ থেকে ছেলেটা আমাদের বাড়িতেই থাকবে আর আমাদেরও একটা ছেলে হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে তো ভালোই হয়। আজ আমি অনেক খুশি, জানো? কেন? কেননা আজকে আমার একটা ছেলে আছে, এটা আমি জোর গলায় বলতে পারবো। তাহলে ঠিক আছে, তুমি আমার খাবার পাঠিয়ে দাও আর সাথে ছেলেটারও খাবার পাঠিয়ে দিও। আমি না হয় কাল একবারে বাসে যাব। এভাবেই কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর ড্রাইভার খাবার দিয়ে গেল। সিনহা সাহেব নীলকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। এভাবে দিন কাটতে শুরু করলো। চলেন একটু অন্য দিক থেকে ঘুরে আসা যাক। বস, জানতে পেরেছি এটা কে বা কারা করেছে। কে করেছে এটা? কে করেছে? বস, এটা আর কেউ নয়, আমাদের চিরশত্রু গরুরা। আমি তোকে আর ছাড়বো না। আজকের মধ্যেই ওকে আমি এমন এক শিক্ষা দিব যে বাপের নামটা ভুলে যাবে। তোরা এখানে তাড়াতাড়ি আয়। আজকে ওদের সাথে আমরা লড়াই করব। হয় আজকে ওদের মারবো, নয়তো আমরা নিজে মরবো। জি বস, এখনই যাচ্ছি। নাগেশ্বর আর কিছু না বলে কল কেটে দিল। কিছুক্ষণের মধ্যে সাইম ও সিয়াব তার দলবল নিয়ে নাগেশ্বর প্যালেসে প্রবেশ করলো। বস, আমরা চলে এসেছি। এখন আমাদের কি করতে হবে আপনি শুধু অর্ডার দেন। তোরা সব রেডি হয়ে নে, আজকেই ওদের আমি ব্যবস্থা করব। কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে গেল এবং নাগেশ্বর তার সমস্ত লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ল। গারুরার
ডেরার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে এলো একটা নির্জন এলাকায়। না আছে পশু পাখি, না আছে কোনো মানুষ, শুধুমাত্র গাছগাছালি ভরা একটা নির্জন জায়গা। এবং কিছুটা যাওয়ার পর দেখতে পেল যে একটা অনেক বড় গোডাউন। তোরা সবাই চারদিক থেকে ঘিরে ফেল গোডাউনটাকে, আর সায়েম ও সিহাব তোরা দুজন আমার সাথে আয়। নাগেশ্বরের কথা মতো তার সাঙ্গপাঙ্গরা পুরো গোডাউনটাকে ঘিরে ফেললো চারদিক দিয়ে, এবং সায়াম ও সিয়াম নাগেশ্বরের সাথে ভিতর থেকে যেতে লাগলো। মিনিট 5 পর গোডাউনের ভিতরে প্রবেশ করলো। এদিকে ওদের প্রবেশ করা মাত্রই গারুরার লোকগুলো কোথা থেকে গাং তাক করলো। তোদের বস কই? বস? আরে তোরা আগে আমাদের সাথেই লেগে ওঠ, তারপর না হয় বসকে ডাকবি। দেখ, আমি তোদের মতো আন্ডু পান্ডুদের সাথে কথা বলি না। তোদের বসকে ডাক, নয়তো পুরো ধাজিয়া উড়িয়ে দিব। ওই সবাই শোন কি বলে রে নাগেশ্বর। আবে, তোদের আমাদের বস বলছে না? তোদের বস ডাকতে না করে, তা না করে বেশি পাকামো করবি তো এক্ষুনি গুলি ভেদ করে মাথা ছেদ করে দিব। তাই নাকি? তাহলে হয়ে যাক একবার খেলা। এই বলেই গারুরার লোকগুলো ফায়ার করতে লাগলো, আর এদিকে সায়েম ও সিয়াব এমনকি নাগেশ্বর ফায়ার করতে লাগলো। এইদিকে গোলাগুলির শব্দ শুনে ভেতরের রুম থেকে গারুরা বের হয়ে এলো। এসব দেখে গারুরা তার হাতে থাকা পিস্তল দিয়ে ফায়ার করতে লাগলো। এমনকি গোলাগুলির শব্দ পেয়ে বাইরে থাকা নাগেশ্বরের লোকগুলো লাইন ধরে ফায়ার করতে করতে ভিতরের দিকে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর গারুরার লোকগুলো একে একে মেঝেতে পড়তে লাগলো। 10 মিনিট পর গারুরার লোকগুলো একটাও বেশি নেই। এই দেখে গারুরা হুমড়ি খেয়ে নাগেশ্বরের পায়ের কাছে এসে পা ধরে বলতে লাগলো, ভাই আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি আর কোনো সময় আপনার সাথে কোনো রকম বেয়াদবি করব না, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন। তাহলে কিসের জন্য তুই আমার ব্ল্যাক বক্স চুরি করলি বল? তুই যদি এরপরে এরকম কিছু করিস তাহলে পুরো খালাস করে দেব। গারুরা কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে আমি আপনাকে বস মানব, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। গারুরার এরকম আকুতি মিনতি দেখে সবাই হাসতে লাগলো এবং নাগেশ্বর বলে উঠল, তোরা সবাই বাইরে যা, একে আমি দেখছি। নাগেশ্বরের কথা মতো তাই করলো। সায়েম ও সিয়াব তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাইরে যেতে লাগলো। কিছুক্ষণ পর গোডাউনের ভেতর থেকে কারোর চিৎকার ভেসে এলো, দেখলি তো সিয়াব, আমরা যেটা মনে করছিলাম সেটাই হলো, বস গরুরাকে খালাস করে দিল। এসব বলতে বলতেই সামনে থেকে এগিয়ে যাচ্ছিল সবাই। তখনই কোথা থেকে দৌড়ে গারুরা এসে সায়েমের উপর হামলা করলো। কি ভেবেছিলিস তোরা আমি তোদের থেকে ক্ষমা চাইবো? তোরা পুরোটাই ভুল ভেবেছিস। তবে রে শালা তোকে কিছু বলিনি বলে। এভাবে আরও কিছুক্ষণ ওদের মধ্যে লড়াই চলল। শেষ পর্যন্ত গারুরা বিজয়ী প্রাপ্ত হয়ে সামনের দিকে ব্ল্যাক বক্সটিকে হাতে করে নিয়ে যেতে লাগলো। তখনই সিয়াব স্বীকার করে বলল, তুই এই একটা মাত্র ব্ল্যাক বক্স নিয়ে কি করবি? কিছুই করতে পারবি না। এখনো 2টো ব্ল্যাক বক্স আছে, এটা তো শুধু মেটেলের, এখনো 2টা আছে, ওই 2টো কোথায় পাবি? আরে তোর বস যেমন করে এসব প্ল্যান করেছিল আমিও ঠিক সেরকম করেই করব। এই বলেই গারুরা তার হাতে থাকা পিস্তল দিয়ে সিয়াবকে গুলি করলো। কিছুক্ষণ পর গারুরা নাগেশ্বরের প্যালেসের ভেতরে প্রবেশ করলো এবং চিৎকার করে বলতে লাগলো, মানুষ কিনা পারে না। নাগেশ্বর, তুই আমাকে বলতি না তোর এই প্যালেস কোনোদিন আমি ঢুকতে পারবো না? আরে আজ দেখ আমি তোর প্যালেসের রাজ করছি। এইদিকে তো অনেক কিছুই দেখলাম, চলেন অন্যদিকে থেকেও ঘুরে আসি 2 দিন পর। পারিয়া নীলকে ডেকে নিয়ে আয় তো। যত সব আজাইরা পাবলিক, কোথা থেকে যে এরা আসে। ওই তুই কি বললি? কই কিছু না তো। তাহলে যেটা বললাম সেটা কর। ফারিয়া আর কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো নীলকে ডাকতে। আপনারা হয়তো ভাবছেন ফারিয়াটা আবার কে? তাহলে বলি, ফারিয়া আর কেউ নয়, মুম্বাই শহরে টপ বিজনেসম্যান সিনহা তালুকদারের একমাত্র মেয়ে ফারিয়া তালুকদার। আর
রাবিয়া রাবিয়া আর কেউ নয়, রাবিয়া হলো মিসেস তালুকদার। এবার হয়তো বুঝতে পেরেছেন, আর যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য বলি, রাবিয়া হলো সিন্না তালুকদারের স্ত্রী, মানে ফারিয়ার মা। চলেন এবার গল্পে ফেরাতে, অনেক তো পরিচয় দিলাম। এদিকে ফারিয়া নীলের রুমে এসে বলতে লাগলো, ওই চল, তোকে মম ডাকে নিচে। যাচ্ছি। আচ্ছা, আপনি কেন আমাকে তুই করে বলছেন? তাছাড়া তোকে আবার কি বলবো, তুই কোথাকার এক ফকিন্নি, কোথা থেকে এসেছে কে জানে, মা বাবার ঠিক নাই আর চলে এসেছে উঠে। এই কথা শুনে নীল রেগে গেল আর খাট থেকে নেমে এসে ফারিয়ার গালে ঠাস করে এক চড় মারলো আর বলতে লাগলো, আপনাদের বাড়িতে আসি বলে যা মন চায় তাই বলবেন, এটা কিন্তু নয়। আর একবার যদি আমার আব্বু আম্মুকে নিয়ে কিছু বলেছো, তাহলে তোমার কি যে হবে আমি নিজেও জানি না। তবে রে, তুই আমাকে চড় মারলি তাই না? তোর আমি ব্যবস্থা করছি খুব শীঘ্রই। কেউ কিছু না বলে দুজনে নিচে চলে গেল। টেবিলে বসে সবার খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে সিন্না সাহেব বলতে লাগলো, নীল, আর 2 দিন পর ফারিয়ার বার্থডে, তাই আমি চাই এই সব কিছু দায়িত্ব আমার ছেলের ওপর, মানে তোমার ওপর তুলে দিতে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, তোমার আঙ্কেল যেটা বলেছে তুমি সেটাই করবে, আর তুমি তো আমাদের ছেলেই, তাই না? তাহলে নীল এই কথা আর ফেলতে পারল না, কেননা তার নিজের মা বাবার পর কোনো এক মা বাবা তার প্রতি তো ভালোবাসা দেখাচ্ছে। এবার বুঝতে পারবি কত ধানে কত চাল, তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোরে তো। এভাবেই 2টি দিন পার হয়ে গেল। নীল এখন পুরোপুরি সুস্থ আর আজ ফারিয়ার পাটে, তাই নীলেরও একটু চাপ বেড়েছে। সব কিছু দেখাশোনা করা কি একা পারা যায়? সন্ধ্যাবেলা বাড়ির ভিতরে সব গেস্ট প্রবেশ করতে লাগলো। কিছুক্ষণ সময় পর হতেই ফারিয়া নীলকে ডাক দিল, ওই ছোট লোকের বাচ্চা, এখানে আয়। ফারিয়ার কথা মতো নীল ফারিয়ার কাছে গেল এবং কিছুক্ষণ কথা বলে নীলকে জোর জবরদস্তি করে একটা রুমে ফারিয়া তার বান্ধবীর সাথে নীলকে দরজা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে ফারিয়ার বান্ধবী ঋতু ভিতর থেকে চিৎকার করতে লাগলো এবং তার জামার কিছুটা অংশ ছিঁড়ে ফেললো। প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই নরপশুর হাত থেকে আমাকে বাঁচাও। আপনি এভাবে চিৎকার করছেন কেন? আপনাকে তো আমি কিছুই করিনি। একবার বাইরে চলো, তাহলেই দেখতে পারবি তুই কি করছিস। এইদিকে রুমের ভেতর থেকে এইরকম চিৎকার শুনে বাহিরে কিছু লোক দৌড়ে গেল এবং দরজাটা খুলতে পেরে ভেঙে ফেলল। ঘরের ভেতর থেকে ঋতু দৌড়ে এসে মিসেস তালুকদারকে জড়িয়ে ধরল এবং হাউমাউ করে কাঁদতে লাগলো। আন্টি, এই নরপশু আমাকে দর্শন করতে চেয়েছে, আমাকে নরপশু ভোগ করতে চেয়েছে। এদিকে সিন্না সাহেব রেগে গিয়ে নীলকে এক চড় মারল আর বলতে লাগলো, আমি ভাবতেও পারিনি তুই এতটা জঘন্য হবি, তোকে তো আমি নিজের ছেলে ভেবেছিলাম, আর তুই চোরের বাচ্চা। আরও কিছু গালাগালি করে নীলের শার্টের কলার ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলো এবং ধাক্কা মেরে ফেলে দিল। নীল থুপড়ে গিয়ে মাটির উপর পড়ল এবং হাতের কোনোর কিছু অংশ ছিঁড়ে গেল এবং চিরপাটা রক্ত বের হতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই যদি কোনো সময় এই মুখ আমার সামনে দেখাস তাহলে তোর খবর খুব খারাপ হবে। নিজের ছেলে ভেবেছিলাম বলে পুলিশে দিলাম না, তোর ভাগ্য ভালো। কিছুক্ষণ নীরবতা চলল। আরে, শত্রু শত্রু খেলায় কি বন্ধু হওয়া যায়? বন্ধু হলেই তো বিপদ। শত্রু খেলায় রক্ত ঝরবে, কুকুর শিয়াল কুকুর ঘেউ ঘেউ করবে। শত্রু মিত্র হলেই তো বিপদ। ভেবেছিলাম সবকিছু ভুলে যাব, কিন্তু তুই যে শেষ পর্যন্ত সত্যিকারের বেঈমান বের হলে। শত্রু শত্রু খেলায় রক্তের গন্ধটা অন্য একরকম। বন্ধুকে পিছন থেকে ছুড়ে মারলি, আবার বেঈমানিও করলি। শত্রু শত্রু খেলা আরম্ভ। এই শহর হবে রক্তে মাখামাখি। এই নিকৃষ্ট শহরে রক্তের বন্যা বইবে। খুব বেশি দেরি নয়, বন্ধুকে যখন মেরেছি মরতে তো নিজেকেও হবে। তুই কি বলতে চাস? সময় সব সময় এক যায়, সময়েরও দিক আছে। সময় যদি খারাপ না যেত তাহলে কি ঘড়ির কাটার জায়গায় ভুল থাকতো না? দেখা হবে খুব তাড়াতাড়ি রক্ত মাখামাখির ময়দানে। এই বলে নীল চলে যেতে লাগলো। তখনই, এই ছোট লোকের বাচ্চা, তোর এই ছেঁড়া ফাটা ব্যাগটা কে নিবে? আরে বড় লোকের বেটি, আমি তো ভুলেই গেছিলাম আমার ব্যাগটাকে। এই ব্যাগটাই তো সব। ব্ল্যাক, তবে কারণ নয়, অন্ধকার নয়, তবু আলোকিত নয়। 3টে গুটি রাজা একটাই। রক্তের খেলাতে মেতে উঠবে 3টে গুটি।
রক্তময় দুনিয়ায় রক্ত খেকু পিশার্সরা সব ভয় করছে। এই নিকৃষ্ট অন্ধকার শহরে অন্ধকারে শুধু রক্তই চাই, রক্ত হলেই অন্ধকার হবে, এই আলোয় রঞ্জিত। এই বলে আমি আমার ব্যাগটাকে কাঁধে নিয়ে কোনো এক অজানা গন্তব্যে রওনা দিলাম বেশ কিছুদিন পর। আজ 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তোমরা জানতে পারলে না যে এটা কে করেছে। স্যার, আমরা জানার চেষ্টা করছি, তবে আশা করি খুব তাড়াতাড়ি তাকে আমরা খুঁজে বের করব। দেখো নিয়াজ, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। ওয়ার্ল্ডের টপ বিজনেসম্যান আসিফ আহমদের সম্পদ, যিনি বলেছিলেন যে তার উত্তরাধিকারী যদি না থাকে তাহলে এটা পুরোপুরি সরকারের। তবে তার একটা ছেলে আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সে কে জানতে পারিনি। তাই যতদিন না জানতে পারছি ততদিন আমাদের এটাকে দেখাশোনা করতে হবে। আর এটি এতদিন ছিল গুজরাটের বিজনেসম্যান ভিকির কাছে, তবে সেটা আমরা জানতে পারিনি। আর সেটা যখন চুরি হয়ে গেল তখন আমরা জানতে পারলাম। তাই তোমাদেরকে খুব তাড়াতাড়ি এটাকে খুঁজে বার করতে হবে। যে সাইবার ব্ল্যাক বক্স কে নিয়েছে বা কে নিয়ে গেছে সেটাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করুন নিয়ে। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, যদি এটা আসিফ আহমেদের হবে তাহলে এটা কেন গুজরাটের ভিকির কাছে ছিল? দেখো, ভিকি ছিল আসিফ আহমদের বন্ধু বা বলতে পারো বিজনেস পার্টনার। তবে সে আসিফ আহমদকে ধোকা দিয়ে এটা নিয়ে গেছে। আর আজ যখন সেটা চুরি হয়েছে তখন সেটা আমরা জানতে পেরেছি। তাহলে কিসের এটা? নীল আহমেদের প্রাপ্য? এটার তো মালিকানা নীল আহমেদ হবে। তবে এখন আমরা কেউ জানি না বা কেউ চিনিও না নীল আহমেদকে। পর্যন্ত তাকে কেউ দেখেনি। তার যখন 8 বছর বয়স তখন থেকে সে ছদ্মবেশে থাকে, তাই আজও সে গুপ্ত। কিন্তু স্যার, তাহলে তো যে কেউ এটার দাবি ধরে বসতে পারে। তুমি হাসলে নিয়াজ? এতদিন তুমি এই শিখলে? কেন স্যার? আরে বোকা, যদি যে কেউ দাবি ধরে বসতো তাহলে তো কবেই কাজটা শেষ হয়ে যেত। এটার দাবি শুধু নীল আহমেদ ছাড়া আর কেউ ধরতে পারবে না, কারণ তার আই স্ক্যান এবং তার ফিঙ্গারপ্রিন্ট না হলে কোনো কিছুই হবে না। এবার বুঝতে পারলে? স্যার। তাহলে যখন বুঝতে পেরেছো তখন আর কি, এটাকে খোঁজার চেষ্টা করো জলদি। নিয়াজ আর কোনো কথা না বলে তার টিমের লোকগুলোকে নিয়ে সাইবার রুমের ভেতরে প্রবেশ করলো। অন্যদিকে আমার রাজ্যে আমি রাজা, আমাকে খুঁজে বের করবে? আজ পর্যন্ত কেউ জন্ম নেয়নি। আরে তোরা তো ওই নিকৃষ্ট গোলের কুত্তা, তোরা নাকি আমাকে মারবি? আরে আমি যদি একবার বের হই তো তোদের প্রশাসন আমার সাথে ছুটবে। তোরা নাকি আমাকে মারতে চাস? দেখ, তুই বেশি বাড়াবাড়ি করিস না, তোকেও তোর বাবার মতো অবস্থা করে দেব। তুই আমার দেখানো অ্যাড্রেসে ওই ব্ল্যাক বক্সটা দিয়ে যাবি, নয়তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমি এখন এমন জায়গায় আছি তুই খুঁজে বের করতে পারবি না, তাই যেটা বলছি সেটা কর। তুই আমাকে হাসালি? আরে তুই সমুদ্রের গভীরে আসমানের উপরেও যদি থাকিস না কেন, তোকে আমি ঠিক খুঁজে নেব। তুই তো এখনো জানিস না বন্ধুর সাথে শত্রু খেলার প্রতিশোধটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর একটা কথা বলেছি তোকে, তুই হয়তো দ্য ব্ল্যাক মাফিয়া নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি। কেন রে, তুই তার লিডার নাকি? হ্যাঁ, আমি কে আর কে নই সেটা না হয় পরে জানবি। আর একটা কথা বলি, খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হবে রে ভিকি, হয়তো রক্তমাখা শহরে, নয়তো কোনো এক নেটওয়ার্কের ভেতরে। এই বলে কল কেটে দিল। এটার কেউ নয়, এটা হলো নীল, যে তার শত্রুর সাথে কথা বলছিল। কলটা শেষ করে এই হাহা করে হাসতে লাগলো। অন্যদিকে দিল্লিতে একটা বড় গোডাউনের ভিতরে প্রবেশ করলো গারুরা ভেতরে প্রবেশ করতে একটা হইচই শুরু হলো। গারুরাকে দেখে একজন দৌড়ে গিয়ে তাদের বসকে বলতে লাগলো, বস, কলকাতার মাফিয়া গরুরা এসেছে। আসতে দাও। এটা বলতে বলতে গারুরা তাদের বসের সামনে চলে এলো। ওয়েলকাম। তোমাকে আমার রাজ্যে স্বাগতম জানাই মিস্টার মাফিয়া গারুরা। তো আমার রাজ্যে তুমি কেমন করে? তুমি তো মনে হয় সব কিছুই জানো, তারপরেও আবার জিজ্ঞেস করছো? জানি, সেজন্য তো বলছি তুমি এখানে কেন। দেখো ভিকি ভাই, না তুমি পারবে না না আমি পারবো, তার জন্য বলছি চলো দুজনে মিলে কাজটা সম্পূর্ণ করি। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখনও তো একটা বাকি আছে, সেটাই তো মেইন। সেটা কোথায় পাবে?
আর তাছাড়া আমার এই ধাতুটার চাবি আছে সিনহার কাছে। এখন কিন্তু সিনহাকেও ডাকতে হবে। তবে তাহলে তুমি সিনহাকে রাখো, আর বাকিটা ওটা প্রশাসন খুঁজে নেবে। ঠিক আছে, তাহলে তাই করব। এটা বলে বিকি তার ফোন থেকে সিনহা সাহেবকে কল করলো। এরা হয় কথা বলুক, চলেন আমরা একটু অন্যদিকে ঘুরে আসি। স্যার, আমরা খোঁজ পেয়েছি ওইটা একটা ভাঙ্গা বাড়ির কাছে আছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আকরাম সাহেব ও নিয়াজ তার টিমের লোকগুলোকে নিয়ে বেরিয়ে পড়ল ওই ভাঙা বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো আকরাম সাহেবের গাড়ি। নিয়াজ, আর কত দূর? আর কিছুটা গেলে আমরা ভাঙ্গা বাড়িটা দেখতে পাবো। আচ্ছা নিয়াজ, ওটা তুমি কি স্যাটেলাইটের মাধ্যমে দেখছো? স্যার। এভাবেই কথা বলতে বলতে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভাঙা বাড়ির সামনে গাড়ি থামলো নিয়াজ। স্যার, এই বাড়ি থেকেই সিগন্যাল পাচ্ছি। এইরকম একটা বাড়িতে কিভাবে? স্যার, এমনও তো হতে পারে যে বাড়িটা দেখতে এইরকম কিন্তু ভিতরটা অন্যরকম। হ্যাঁ স্যার, নূরসোনা একদম ঠিক বলেছে। তাহলে আর কি, চলো ভিতরে যাওয়া যাক। আর তোমার সবাই নিজের। ওকে স্যার। তারপর সবাই নিজের নিজের গান নিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো। ভিতরে ঢুকে সবাই আশ্চর্য হয়ে গেল। ওয়াও স্যার, ভিতরটা তো একদম অন্যরকম। বাইরে থেকে দেখে বোঝা যায় না, মনে হচ্ছে এখানে কোনো কোটিপতি থাকে। কোটিপতি না হলেই কি আর এরকম বাড়ি হতো? চলো তাহলে সেই কোটিপতিকে খোঁজা যাক। স্যার। ভিতরে পা বাড়াতে নিবে তখনই ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো। ওয়েলকাম মিস্টার আকরাম সাহেব। আপনার মতো একজন সৎ ও দায়িত্ববান অফিসারকে আমার এই ভাঙা বাড়িতে সুস্বাগতম জানাই। এই কথা শুনে একটু ভ্যাবাচকা খেয়ে গেল সবাই এবং স্তব্ধ হয়ে আছে তিনজনে। নিস্তব্ধতা দেখে আবার গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো। আকরাম সাহেব, অবাক হয়ে গেলেন বুঝি? সত্যি বলছি, আপনার মতো সৎ দায়িত্ববান অফিসার আমি জীবনেও দেখি। এবার আর চুপ না থেকে আকরাম সাহেব বলে উঠল, কে তুমি? আর তুমি আমাকে কিভাবে চেনো? আর তুমি আমাদের সামনে এসো, তুমি কেন লুকিয়ে আছো? কি যে বলেন স্যার, আপনার সামনে যদি আমি যাই তা আমাকে চিনতে পারবেন না। আরে তুমি তো সামনে আসো, তারপর না হয় চিনি না সেটা দেখবো। যাচ্ছি, ওয়েট একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পর একজন ব্ল্যাক কোট এবং মুখে ব্ল্যাক মাস্ক, যেখানে লেখা আছে M&K কিং, এইরকম পোশাক এইরকম মাস্কের উপর লেখা দেখে আবারও সবাই একটু ভ্যাবাচকা খেয়ে গেল। কে আকরাম সাহেব? আপনি কি আমাকে চিনতে পারছেন? তোমাকে কে চিনে না? তুমি তো হ্যাকার জগতের বাচ্চা, দ্য মিডনাইট কিং। আর সেখানে আমি তোমাকে চিনতে পারবো না, এটা কি হতে পারে? আকরাম সাহেবের কথা শুনে ব্ল্যাক কোট পরা লোকটি জোরে জোরে হাসতে লাগলো। এরকম হাসা দেখে নিয়াজ ও নূরসোনা গান তাক করলো লোকটির দিকে। আরে থামুন, আপনি আমাকে যে ভাবছেন আমি সে কিন্তু আমি সেটা আপনি ভাবেননি। তাহলে তুমি কি? সেটা না হয় পরে বলছি, আগে এটা বলুন তো এখানে কিসের জন্য এসেছেন? আমরা তো এসেছি এখানে ব্ল্যাক বক্সের খোঁজে। সেটা আমিও জানি। আচ্ছা, এই ব্ল্যাক বক্সটা কার? এটা এই দেশের টপ বিজনেসম্যান আসিফ আহমদের। তিনি তো মারা গেছেন, তার উত্তরাধিকারী নীল আহমদের এটা পাওয়ার কথা, কিন্তু নীল আহমদকে খুঁজে পাওয়া যায়নি এখনো। তাই যতদিন না খুঁজে পাওয়া যায় ততদিন এই ব্ল্যাক বক্স সরকারের আন্ডারে থাকবে। সেটা আমিও জানি, কিন্তু আপনারা কি বলেন তো, এখনো পর্যন্ত নীল আহমদকে খুঁজে বের করতে পারলেন না? আমরা তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু সে যদি ধরা দেয় তাহলে কি হবে? সেটা না হয় পরে দেখা যাবে। আগে আপনি আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ও আমার আই স্ক্যান করুন, তারপর না হয় জানতে পারবেন আমি কি। তুমি তো মিডনাইট কিং, সেটা সবাই জানে, কিন্তু তোমার ফিঙ্গারপ্রিন্ট ও আই স্ক্যান নিয়ে কি করব? আগে নিন তো, তারপর না হয় জানতে পারবে। ওকে নিয়াজ, তুমি গাড়ি থেকে সবকিছু নিয়ে আসো। ওকে স্যার। কিছুক্ষণের মধ্যেই নিয়াজ গাড়ি থেকে সবকিছু নিয়ে আসলো এবং নিয়াজ ও নূরসোনা মিলে সবকিছু সেট আপ করলো। কিছুক্ষণের মধ্যে মিডনাইট কিং এর আই ক্যান ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো।
এবার এইটা আপনাদের ডকুমেন্টে থাকা নীল আহমেদের সাথে ম্যাচ করেন। তুমি কি বলতে চাচ্ছ? যেটা বলছি সেটা করেন। মিডনাইট কিং এর কথা মতো আকরাম সাহেব তাই করলো এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। কোনো কথা নাই, শুধুমাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এরকম দেখে নিয়াজ ও নুরসোনা বলতে লাগলো, স্যার কি হয়েছে স্যার, আপনি এরকম হয়ে গেলেন কেন? কোনো কিছুই বলছে না। কিছুক্ষণ পর আকরাম সাহেবের মুখ দিয়ে বেরিয়ে এলো, নীল আহমেদ। আমি সেই নীল আহমেদ যাকে আপনারা খুঁজে চলেছেন। আর এই জন্যই আপনারা চিনতে পারেননি, কারণ আজ পর্যন্ত আমাকে কেউ দেখেনি আমার আব্বু আম্মু ছাড়া। এই কথা শুনে নিয়াজ ও নুরসোনা স্তব্ধ হয়ে গেল। তাহলে এতদিন কেন বললি যে তুমি সেই নীল আহমেদ? কারণ আমি চাইতাম না আমি কোনো বড় লোকদের মতো চলাফেরা করতে। আমি চাই যে গরিব মানুষগুলোর কষ্ট বুঝতে। এতদিন আমি কোনো সময় প্রকাশ করিনি, তবে এই ব্ল্যাক বক্স নিয়ে এখন যা চলছে তার জন্য আমি বলতে বাধ্য হলাম। তাহলে সাইবার ব্ল্যাক বক্স নিজের মালিকের কাছেই আছে? এই কথা শুনে নিয়াজ বলে উঠল, তাহলে মিডনাইট কিং এ নীল আহমেদ। তাহলে আমরা আসি। যেহেতু এই জিনিসটা যাকে দেওয়ার দরকার ছিল তার কাছে আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সেটা আপনারা ভালো করে জানেন, তবে যখন এসেছেন তখন তো কপিটা হয়ে যাবে। আপনাদের জন্য সেটা আমি রেডি করে রেখেছি। এই কথা বলতে না বলতেই একটা ড্রোন উড়ে আসে, যেটাতে প্লেনে 4 কাপ কফি রাখা আছে। এটা দেখে তিনজনই আহাম্মকের মতো তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছেন কেন? কফি তো নেবেন। নিশ্চয়। তারপর 4 জন মিলে কফি খেলো কিছুক্ষণ পর। তাহলে আমি আসিনি, যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই জানাইও। আমরা সবসময় তোমার সাথে আছি। ঠিক আছে স্যার, আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই জানতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে থেকো, আমরা আসি। এই বলে 3 জন মিলে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীল তার ভাঙা বাড়ি বলতে ভুল হবে, কিন্তু নামকরণ তো আমাদের লেখক সাহেবই করেছেন, তার জন্য বলি ভাঙা বাড়িতে নীল বসে আছে। তখনই বাইরে থেকে গুলির শব্দ আসতে লাগলো, শুনে নিন। ততক্ষণ না তার কম্পিউটার স্ক্রিনে দেখতে লাগলো যে বাইরে আর কেউ নয়, গুজরাটের বিজনেসম্যান বিকি ও গারুরা এবং তাদের সৈন্য সমস্ত। এই দেখে নীল মনে মনে বলল, কি ব্যাপার, এরা এখানে? এরা এই ঠিকানা কি করে জানলো? কিছুক্ষণ যেতেই বাড়ির দরজা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করলো আর গারুরা চিল্লিয়ে বলে উঠল, ওই কুত্তার বাচ্চা, নীল আহমেদ বেরিয়ে আয়। এদিকে চিল্লাপাল্লা শুনে আর নীল না বসে থেকে তার কোট এবং মাস্ক পরে বেরিয়ে আসলো। এদিকে তো নীলকে দেখে প্রায় অনেক জনের অবস্থা খারাপ, কেননা সে আর কেউ নয়, তাদের সামনে কোনো উপস্থিতি মিডনাইট কিং, যাকে সবাই দেখলে ভয় থরথর করে কাঁপে। বাকিটা তো আছে নীল নিচে, সে ওদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, বল তোরা কি বলবি? আর তোরা আমার এই বাড়িতে কি করিস? আর তোরা কিসের জন্য এখানে এসেছিস সেটা আগে বল। দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমরা এখানে এসেছি নীল আহমেদের খোঁজে। আর কিসের জন্য এসেছি সেটা হলো তার কাছে সাইবার ব্ল্যাক বক্স আছে, সেই কারণে। এবার বুঝতে পারলি? কিন্তু তোরা কি করে জানলি সেটা? তুই আমাকে আসালি? আর এমন কোনো কাজ নাই যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আর তুই তো মাত্র মিডনাইট কিং। এদিকে কথা চলছিল, তখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো সেই 3 জন। তারা আর কেউ নয়, আকরাম সাহেব, নিয়াজ ও নুরসোনা। এদেরকে দেখে গারুরা ও ভিকি জোরে জোরে হাসতে লাগলো এবং বলে উঠল, কিরে, এই তো সৈন্য সামন্ত, এরা আবার নাকি তোকে উদ্ধার করবে। তোরা আমাদেরকে কম ভাবিস না। আরে তোরা কি ভাবছিস আমরা শুধু 3 জন? একবার পিছনে ফিরে তো দেখ। পিছনে ফিরে দেখলো প্রায় 25টার মতো তাদের প্রশাসনের সদস্য এসেছে। আর মাত্র কয়েকজন, তাহলেই হয়ে যাক খেলা শুরু মিস্টার আকরাম। ফায়ার! বলতে না বলতেই সবাই পার করতে লাগলো। এদিকে প্রশাসনের লোকেরাও আর করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর প্রশাসনের লোকেদের অর্থাৎ পুলিশের নিষ্ঠুর দেহ পড়ে আছে মেঝেতে।
শুধুমাত্র জীবিত রয়েছে নীল আহমেদ, আকরাম সাহেব, নিয়াচুন ও সোনা। এই দেখে বিকি ও গারুরা চড়ে চড়ে হাসতে লাগলো। तुम लोग हमको मारेगा? पता चला गया ना किसका हाल हुआ? तुम लोग कौन? আর তোদেরকে বাঁচিয়ে রেখে বাকি রাখবো? শুধুমাত্র বলে দে ব্ল্যাক বক্স কোথায়। আমার জান চলে গেলেও আমি বলবো না। তবে রে, এই বলে গারুরা তার হাতে থাকা পিস্তলের নিচের অংশ দিয়ে আঘাত সাহেবের মুখে আঘাত করলো এবং সঙ্গে সঙ্গে আকরাম সাহেবের মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। বলবি নাকি পরে পরে মার খাবি? কিন্তু কেউ কিছু বলছে না। আর এদিকে গারুরা তিনজনের উপর অত্যাচার করে যাচ্ছে। শেষ পর্যন্ত নীল আহমেদ আর কথা বলতে না পেরে বলে উঠল, তোমরা আর ওনাদেরকে মেরো না, এই উপরের ঘরটাই ব্ল্যাক বক্স আছে, তোমরা নিয়ে নাও। এই কথা শুনে গারুরা হাসতে হাসতে বলে উঠল, আরে তাহলে তুই বলেছিলি যাকে আমরা খুঁজছিলাম, মিস্টার নীল আহমেদ ওরফে মিডনাইট কিং, এই তোরা যা ব্ল্যাক বক্সটা নিয়ে আয়। নীল, তুমি কিসের জন্য ওদেরকে এটা বলতে গেলি? আমরা না হয় মরতাম। না স্যার, এটা আমি হতে দিতে পারি না। আর এটা নিয়ে ওরা শুধু কিছু টাকাই ভাবে, আর তো কিছু পাবে না। আর স্যার, আপনারা যদি বেঁচে থাকেন তাহলে কত টাকা আর কত মানুষের উপকার করতে পারবেন, তার চেয়ে বলে দেওয়াটাই অনেক ভালো। তার জন্যই বললাম। কিছুক্ষণের মধ্যেই গারুরার লোকগুলো ব্ল্যাক বক্সটিকে নিয়ে এলো। বস, এই নিন ব্ল্যাক বক্স। ভিকি ব্ল্যাক বক্সটিকে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর গারুরা বলে উঠলো, আমাদের তো কাজ শেষ, তাহলে তোদেরকে বাঁচিয়ে রেখে লাভ কি? আর তোরাই বা বেঁচে থেকে কি এমন ভালো কাজ করবি? তো তার চেয়ে মেরে ফেলাই ভালো। এই বলে সেই গুলি করতে যাবে তখনই কোথা থেকে একটা গুলি এসে গারুরার হাতে লাগে এবং হাত থেকে গানটা ছিটকে গিয়ে দূরে সরে পড়ে। কে বে আমায় গুলি করলো? সাহস কত তার যে আমার হাতে গুলি করেছে? এই কথা বলছিলে তখনই দেখতে পেল বাড়ির দরজা দিয়ে হান্টার টিম ভিতরে প্রবেশ করছে। এদিকে তো হান্টার টিমকে দেখে নীল বাদ দিয়ে সবাই আশ্চর্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে। বস, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আরে তোমরা যদি আরেকটু দেরি করতা তাহলে হয়তো আমাদের প্রাণটাই নিয়ে নিত এরা। সেটা কি করে হতে পারে বস? আমরা থাকতে আপনার প্রাণ নেবে সেরকম কেউ এখনো পয়দা হয়নি। কে রে, আমার বসকে মারবি? তাহলে বেরা, শালা কুত্তার বাচ্চার দল। এই বলে হান্টার টিমের লিডার জেমস ও তার সাথীরা মিলে ফায়ার করতে লাগলো গারুরা, ভিকি এবং সবগুলো লোকের উপর। কিছুক্ষণের মধ্যে সবার নিথর দেহ মেঝেতে পড়ে আছে এবং তাদের লাল তাজা রক্ত দিয়ে পুরো বাড়িটাই রক্তের বন্যা বয়ে গেছে। অবশেষে দেখতে পেল ভিকি গায়েব। এই দেখে আকরাম সাহেব বলে উঠল, আচ্ছা, ভিকি কোথায় গেল? সে যেখানেই যাক, আমাদের হাত থেকে তার আর রেহাই নেই। তাকে তো আমাদের হাতে জান দিতে হবে। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, তবে একটা কথা বলি, সবাই শোনো। আর স্যার, আপনারা যদি আমার সাথ দেন তাহলে আমার আরো ভালো হয়। কি বল? আমরা তোমার সাথে সব সময় আছি, যদি বলো কোনো খারাপ কিছু তাও আমরা আছি। স্যার, আমি চাই মাফিয়ার টিম গঠন করতে, যার নাম শুনলে অন্যান্য দেশের মাফিয়ারাও যেন ভয় খায়। আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমার খুব ভালো হয়। দেখো নীল, আমি তোমার বাবার একজন খুব কাছের বন্ধু ছিলাম, তাই এতটুকু জানি সে কখনো তোমাকে ভুল শিক্ষা দেয়নি। তবে তুমি যেটা করতে চাচ্ছ সেটা একটা আইনত অপরাধ, কিন্তু আমি তোমার মতে মত দিলাম। তোমার যেটা ভালো লাগবে সেটা করিও, কিন্তু একটা ধ্যান রাখবে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার। আরে জেমস, তুমি ওনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই কথা শুনতে জেমস তার টিমের দুজন লোককে ওনাদেরকে হসপিটালে নিয়ে যেতে বলল। বুক ধারা সঙ্গে সঙ্গে ওনাদেরকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। আর এদিকে জেমস, এই শহরে যত পাতিমস্তান গ্যাংস্টার যে যেখানে থাকো সবাইকে আমার আমন্ত্রণ দাও। যে গ্রহণ করবে না তাকে ওখানে খালাস করে দেবে। এই শহর মেরা হ্যায় আর রুল চলেগা সরদার কা। ওয়েলকাম টু প্রেজেন্ট। ওকে বস, আপনি যেমন বলবেন আমরা তেমনই করব। এবার এই শহর আমরা আপনার হাতে তুলে দিব। প্রথম সালাম না হয় আমাদের গ্রহণ করুন।
নীলের কথা মতো হান্টার টিম বেরিয়ে পড়ল 2 দিন পর। বর্তমানে এখন মুম্বাই শহরে এক আতঙ্ক বিরাজ করছে। সবাই এখন সারদার নাম শুনলেই ভয় পায়, থরথর করে কাঁপতে শুরু করে। সারদার নাম শুনলে কেউ আর কোনো খারাপ কাজ করার চিন্তা ভাবনাও করে না। বস সব কিছু কমপ্লিট, এখন আপনার নাম শুনলে সবাই ভয়ে কাঁপে। আমি তো এটাই চাইছিলাম। জেমস, এবার খবর নাও যে বিক্রি কোথায় আছে, এই শহরে বিজনেসম্যান সিনহা কোথায় আছে। বস আপনি চাইলে তো তাদের সব কুণ্ডলি বের করতে পারেন। আরে আমি তো ভুলেই গেছিলাম। যাই হোক, তাহলে যাওয়া যাক আমার গন্তব্যে। ওকে বস। এই বলে দুজন মিলে একটা গাড়ি করে বেরিয়ে পড়ল। প্রায় 8 ঘন্টা যাওয়ার পর একজন জঙ্গলের ভিতরে গাড়িটির ভিতরে প্রবেশ করলো। বেশ কিছু দূর যাওয়ার পর, বস আমরা তো অনেক ভিতরে চলে এলাম, এখন কোথায় যাব? আরে তুমি চেনো নাকি? বস একবার এসেছিলাম, এখন আমি ভেবে পাচ্ছি না যে কোন দিকে। একবার উপরে দেখো তো। নীলের কথা মতো জেমস উপর দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কেননা তারা দাঁড়িয়েছিল জঙ্গলের ভিতরে, কিন্তু সে দেখতে পেল যে তারা জঙ্গলের ভিতরে মাটির তলায়। এটা কি হচ্ছে বস? কিছু তো বুঝতে পারছি না, আমরা মাটির তলায় ঢুকে যাচ্ছি কেন? আরে তুমি যেখানে গাড়ি দাঁড় করেছিলে সেটাই হলো আমার দি ওয়ান্টেড মিডনাইট ব্ল্যাক রুম। জেমসের কোনো কথা বলল না। কিছুক্ষণ প্রায় মাটি থেকে 30 ফিট গভীরে চলে গেল গাড়িটি। এরপর গাড়ি থেকে দুজন নেমে পড়লো এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এরপর একটা রুমের ভেতরে প্রবেশ করলো নীল জেমসকে নিয়ে। জেমস, পাওয়ার অন করো। ওকে স্যার। আর তুমি দ্য ব্ল্যাক বক্স সেট করো। ওকে বস। আপনারা হয়তো ভাবছেন যে জেমস একটা তো কিছুই জানলো না কি করে। আরে কিছুক্ষণ আগেই তো বললাম যে একবার এসেছিল কিন্তু জায়গাটা চিনতে পারছিল না, তবে কাজটা তো ভুলেই যায়নি। বেশ কিছুক্ষণ পর জেমস নীলের কাছে এসে বলল, বস সব কিছু রেডি করে দিয়েছি। তুমি ওদিকে রেডি করছো আর আমি সবার খোঁজ পেয়েও গেছি। কি বলেন বস? আপনি যদি না পান তাহলে কে পাবে? বস আমরা এখন বর্তমানে কোথায় আছি? যেখানে ওদের থাকার কথা। তুমি একটা কাজ করো। কি কাজ বস? তুমি জেট প্লেনের ব্যবস্থা করো, আজকে আমরা আমেরিকা যাব। ওকে বস। তারপর ওরা এইখান থেকে চলে আসলো তাদের ভাঙা বাড়িতে। 3 ঘন্টা পর জেমস এসে নীলকে উদ্দেশ্য করে বলল, বস জেট প্লেনের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে আর দেরি করবো না, চলো। এই বলেই কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে বের হয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে প্লেনে উঠে বসলো নীল ও জেমস। প্রায় 16 ঘন্টা পর জেট প্লেনটি আমেরিকার এয়ারপোর্টে ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হতেই জেমস বলে উঠল, বস আমরা এখন কোথায় যাব? আরে আমি আসি তো। এই কথাটি বলতে না বলতেই কোথা থেকে একটা ব্ল্যাক কালারের মার্সিটি গাড়ি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে নীলকে উদ্দেশ্য করে বলল, বস এই নিন গাড়ির চাবি। লোকটি গাড়ির চাবিটা দিয়ে চলে যেতে লাগলো। এদিকে নীল জেমসকে নিয়ে গাড়িতে বসে পড়লো এবং গাড়ি নীল নিজে ড্রাইভ করতে লাগলো। এদিকে তো জেমস পুরাই অবাক, কেননা সে ভাবতে পারেনি যে আমেরিকা শহরে নীলের এত চেনা জানা। বস আপনি কি এর আগে আমেরিকা এসেছেন? আরে এই আমেরিকার শহরের এমন কোনো জায়গা নেই যে আমি চিনি না। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমেরিকা এসেছি কিনা। আমি তো জানতাম আপনি শুধু ইন্ডিয়ায় থাকেন, তাই আর কি। এভাবেই কথা বলতে লাগলো তারা দুজন। গাড়ি যেন হাওয়ায় উঠছে, ফুল স্পিড নিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণের মধ্যে একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। চলো, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। বস এই বাড়ি কার? আগে ভেতরে তো চলো, তারপর না হয় জানবে। জেমসের কিছু বলল না, গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যেতে লাগলো। প্রথমে বাইরের গেটে নীল তার ফিঙ্গারপ্রিন্ট দিল, তারপর গেট খুললো। বাড়ির ভেতরে প্রবেশ করতেই জেমস পুরো অবাক হয়ে গেল, কেননা বাড়ির ভেতরে বড় একটা ছবি লাগানো আছে যেখানে নীল তার আব্বু আম্মুর সাথে দাঁড়িয়ে আছে। বস এটা আপনার বাড়ি? তুমি ঠিক ধরেছো, এটাই আমার বাড়ি। তবে এতটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এখানে তো অনেক কিছুই দেখানোর বাকি আছে তোমাকে জেমস। মানে
আর কি বাকি আছে বস? আর আমি আর কিছু দেখতে চাই না। থেকে আর কিছু দেখতে বা জানতে চাইলে দেখা যাবে আমি নিজে হাত পিল করেছি। আরে মাত্র এতটুকুতেই তোমার হাতে করা অবস্থা? তাহলে সবকিছু জানলে কি করবে শুনি? জানি না বস, তবে বেশি কিছু না জানাই ভালো। জানবে, আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। এই কথা বলে নীল উপরের রুমে চলে গেল, সাথে জেমসও গেল। জেমস উপরে গিয়ে দেখতে পেলেও দুইজন বেড হয়েছে, একজন মহিলা অপরজন একজন পুরুষ। এইদিকে জেমস বলে উঠল, এটা তো আপনার আব্বু আম্মু, তাই না? দেখো না, আমার আব্বু আম্মু ঘুমিয়ে আছে, আমার কথা একদম শোনে না। ওই জেমস, তুমি বলো না আমার আব্বু আম্মুকে আমার সাথে কথা বলতে। ওই জেমস, বলো না। এই বলে হাউ মাউ করে কাঁদতে লাগলো নীল। জেমস আর দাঁড়িয়ে না থেকে নীলকে রুম থেকে বের হয়ে আনলো এবং তাকে সান্ত্বনা দিল। কিছুক্ষণ পর নীল বলে উঠল, জ্বলবে আগুন, চলবে খেলা, যখন হবে একটা হ্যাকার একটা মাফিয়া একসাথে, রক্তের বন্যা বইবে শহরে। বস আপনি একটু রেস্ট নিন। তা তো নিবই। কেউ কেউ লড়ে টাকার জন্য, কেউ লড়ে তার ক্ষুধার জন্য, আর আমি লড়ি প্রতিশোধের জন্য। রক্তের পিপাসা চেপে আছে মাথার উপর, আমার এই পাপীদের রক্ত চাই, রক্তের বন্যা বইবে শহরে। জেমস, তুমি এক্ষুনি গিয়ে আমার বাচ্চাকে নিয়ে আসো। নীলের কথা মতো জেমস চলে গেল নিচে গাড়ি থেকে তার বসের বাচ্চাকে নিয়ে আনতে। আপনার হয়তো ভাবছেন নীলের আবার বাচ্চা কি করে এলো? আরে সবুর করুন, সব কিছু জানতে পারবেন। কিছুক্ষণ পর জেমস তার হাতে একটা ছোট দেখে মোবাইল বলে ভুল হবে, পুরোটা স্ক্রিন এবং একটা জিনিস নিয়ে সে নীলেরকে দিল আর বলে উঠল, এ নিন বস আপনার বাচ্চা। নীল সেটাকে নিয়ে কিছুক্ষণ টিপাটিপি করলো। আর অন্যদিকে পুরো আমেরিকাতে তোলপাড় লেগে গেছে, কেননা আমেরিকার সাইবার সিস্টেম এখন অন্যজনের কাছে। এদিকে আমেরিকার হ্যাকার এজেন্সি সেই আগন্তুককে খোঁজার চেষ্টা চালাচ্ছে। স্যার, আমাদের এখন আর কিছু করার নেই, আমাদেরকে ওই আগন্তুকের কথা মতো কাজ করতে হবে। কি বলছো ভিক্টর? তার কথা মতো যদি আমরা কাজ করি তাহলে এই দেশের প্রশাসন কোনো কাজে লাগবে না, শুধুমাত্র তার কথায় চলতে হবে। কিন্তু স্যার, আমাদের কিছু করার নাই। তাছাড়া এখন উনি যেটা বলছে সেটা শুনতে হবে। ঠিক আছে, উনি কি বলতে চাচ্ছে সেটা আগে ভালো করে শোনো। রবার্টের কথা মতো ভিক্টর তার কম্পিউটার স্ক্রিনে কমান্ড দিল। অপর পাশ থেকে একটা টাইপিং ভেসে উঠল, যেখানে লেখা আছে, I want this city. In this city, I want to play blood games, but there will be no harm to common people. Those who act against the law will be harmed, and that's what I want to do. And this is why I tell you this is so that you don't turn your nose at me. Mind it. এইগুলো থেকে ভিক্টর বলতে লাগলো, স্যার, উনি এই শহরে রাজ করতে চায় এক কথায়। ওনার কথা মতো চললে আমাদেরও ভালো হবে। কিন্তু এটা তো আইনত অপরাধ। স্যার, হতে পারে এটা উল্টো পথে, কিন্তু কাজটা সঠিক। সেটা তো আর আমার একার ডিসিশন হলে হবে না, এখানে সবার মতামত লাগবে। স্যার, খুব তাড়াতাড়ি আপনি সবার মতামত নেওয়ার চেষ্টা করেন, নয়তো পুরো দেশ তছনছ হয়ে যাবে। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি জানাচ্ছি তোমাকে। এই বলে সার্ভার রুম থেকে বের হয়ে গেল রবার্ট এবং দেশের সমস্ত রাজনীতিবিদ ও বড় বড় বিজনেসম্যানদের সাথে আলাপ করলো। বেশ কিছুক্ষণ পর রবার্ট সার্ভার রুমে প্রবেশ করে বলতে লাগলো, তুমি বলো যে এটা আইনত অপরাধ, কিন্তু আমরা পারমিশন দিচ্ছি। আর এই কারণেই পারমিশন দিচ্ছি কারণ সে কোনো ছোটোখাটো মানের মানুষ নয়, সে হলো ওয়ার্ল্ডের টপ নাম্বার 1 হ্যাকার এবং বর্তমানে সে 15টি দেশে টপ মাফিয়া, যার নাম শুনলে পুরো দেশ কাঁপে। স্যার, আপনি কি করে জানলেন? আর একজন হ্যাকার কিভাবে এত বড় মাফিয়া হতে পারে? আরে বুদ্ধ, তুমি ওই টাইপিংয়ের নিচে লেখাটা দেখোনি? কই স্যার, আমি তো কিছু বুঝলাম না। তুমি একটু ধ্যান দিয়ে দেখতো ওখানে নিচের কর্নারে কি লেখা আছে। তার স্যারের কথা মতো ভিক্টর দেখতে লাগলো। নিচে লেখা আছে যে, এ শহর মেরা হ্যায়, আব রুলস চলেগা সর্দার কা। স্যার, এটা তো মাফিয়াকে সর্দার। তুমি ঠিক ধরেছো, তার জন্যই তো কেউ অমত করেনি তাকে পারমিশন দিতে।
তুমি বলো যে আমাদের এখানে সবাই তাকে পারমিশন দিয়েছে। রবার্টের কথা মতো ভিতর তাই করলো। এদিকে নীল তার স্ক্রিনে দেখতে পেল যে পারমিশন ক্রাউডেড, তাই সে চিল দিয়ে বলে উঠল, जेम्स, इस शहर भी मेरा होगा। अब मेरा राज जगह पूरे वर्ल्ड में जिधर भी जाएगा उधर ही मेरा नाम चलेगा। अब रूल्स होगा सरदार का। এদিকে তো জেমস পুরো আশ্চর্যময় দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। এদিকে তো অনেক কিছুই শুনলেন। চলেন একটু অন্য দিক থেকেও ঘুরে আসি। একটা 20 তলা বিল্ডিংয়ের উপরে বসে আছে বিকি ও সিনহা সাহেব। তখনই একজন দৌড়ে এসে তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল, রাব্বি হাবাতে হাবাতে বলল, বস বস। বস বস না করে কি হয়েছে বলতো? রাব্বি আবার বলল, বস, আমেরিকা শহর এখন সর্দারের কন্ট্রোলে। সবকিছু সর্দার লিড করছে, এমনকি প্রশাসনও তার সাথে আছে। তো কি হয়েছে? এখানে আমাদের কিছু করার নেই। আরে এখন আমরা ব্ল্যাক বক্সের মালিক, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। ব্ল্যাক বক্সকে নেওয়ার জন্য এত কিছু করলাম কি সাথে? আর এখন আমাদেরকে রিল্যাক্স করতে দে, তুই এখন যা। রাব্বি তাদের কথা শুনে চলে গেল। রাব্বি হলো বিকি ও সিনহার নতুন লোক। বেশ কিছুদিন পর আমেরিকা শহরে হইচই পড়ে গেল, কেননা সর্দার তার হ্যান্ডার টিম নিয়ে পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে এবং কোনো বেআইনি কাজে জড়িত থাকা লোকগুলোকে মেরে দিচ্ছে। সবাই এখন আতঙ্কে আছে, যেখানেই পাচ্ছে সেখানেই তাকে গুলি করে মেরে দিচ্ছে। এদিকে এসব শুনে তো প্রশাসনের লোকেরাও আতঙ্কে আছে, কিন্তু তারা সবাই গুণগান করছে সর্দারের, কেননা সে তো ভালোই করছে। শহরের যত বেআইনি কাজ সব কিছু বন্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর হ্যান্ডার টিমের গাড়িটা একটা বড় বিল্ডিংয়ের সামনে থামলো। তাদের লোকগুলো পুরো বিল্ডিংটাকে চারপাশ থেকে ঘিরে নিল। নীল ও জেমস বিল্ডিংয়ের লিফট নিয়ে একবার উপর ভবনে উঠে গেল। কিছু দূর যাওয়ার পর একটা রুমের দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করলো নীল ও জেমস। রুমের ভেতর বিকি ও সিনহা সাহেব ছিল এবং দরজা ভেঙে কাউকে আসতে দেখে তাদের তো অবস্থা বেহাল। ওদেরকে এরকম অবস্থা দেখে নীল বলে উঠল, কিরে, তোরা আমার থেকে পালিয়ে মনে করেছিস বেঁচে যাবি? তোদের ধারণাটাই ভুল। আজ পর্যন্ত এই সর্দারের হাত থেকে কেউ বাঁচেনি, আর তোরা তো আমার শত্রু। তোরা কি করে ভাবলি আমার হাত থেকে বেঁচে যাবে? যখন সব খেলা শেষ হয় আমার খেলা শুরু হয়। সব আগুনে নেভে, কিন্তু প্রতিশোধের আগুন অত সহজে নেবে না যতদিন না তার শত্রুকে শেষ না করে। তোর কি চাই টাকা? এই নে, এই টাকা সব তুই রাখ। তো আমাদেরকে ছেড়ে দে, আমরা আর কোনো সময় কোনো খারাপ কাজ করব না। তোরা ভাবলে কি করে আমি তোদেরকে ছেড়ে দেবো? প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। আমি না তোমার বাবার বয়সী, আমাদেরকে ছেড়ে দাও। আমরা কোনো সময় এরকম খারাপ কাজ করব না, আমরা ভালো হয়ে যাব। ওই চুপ, অনেক হয়েছে তোদের ন্যাকামো। এবার থাম, তোদেরকে তো এখনো কিছু জিনিস দেখানো বাকি আছে। নীলের কথা শেষ না করতেই রুমের ভেতর আশিক আহমেদ ও আনিস আহমেদ প্রবেশ করলো। এইদিকে তো এদেরকে দেখে ভিকি ও সিনহার বেহাল অবস্থা। ওদের এই অবস্থা দেখে নীল বলে উঠল, কিরে, তোরা অবাক হয়ে গেলে নাকি? যাদেরকে তোরা নিজের হাতে মেরেছিস তারা এখানে কি করে এলো, তাই না? আরে রাখে আল্লাহ মারে কে? আমার মতো একজন ছেলে থাকতে এরকম মা বাবা কিভাবে মারা যায় শুনে। আর তোরা তো পিছন থেকে আঘাত করেছিস। বুড়াও পেছন থেকে আঘাত করে না, তোরা তো কুকুর থেকেও জঘন্য। এই বলে নীল দুজনকে গুলি করে দিল আর বলতে লাগলো, প্রতিশোধের আগুন নিভলো অবশেষে। আব্বু, আম্মু, তোমাদের ছেলে সবকিছু ফিরিয়ে এনেছে। আমি জানতাম আমার ছেলে সব কিছুই পারবে। এমন কোনো কাজ নেই যেটা আমার ছেলে পারে না। তাহলে এখানে থেকে আর কি করব? চলো আমরা নিজের দেশে যাই। আব্বু, তুমি যা বলবা তাই হবে। আশরাফ আহমেদের কথা মতো পরের দিন সবাই ওদের নিজের শহরে ফিরে আসলো। নীল কিন্তু ওর সাথে করে জেমসকেও এনেছে। জেমস আসতে চায়নি, কিন্তু নীলের জোরাজোরিতে আসতে বাধ্য হয়েছে। বেশ কয়েকদিন পর ডাইনিং রুমে লাঞ্চ করছে সবাই মিলে। তখনই আসিফ আহমেদ বলে উঠল, নীল, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আব্বু? তুমি একবার বলে তো দেখো। তোমার ছেলে তোমার ইচ্ছা পূরণ করতে এক পায়ে খাড়া। তা তো আমি জানি, তাহলে আমার ইচ্ছাটা বলি। আব্বু বলো। আমি চাই যে খুব তাড়াতাড়ি তোমার বিয়ের কাজটা সম্পূর্ণ করতে।
এই কথা শুনে নীলের গলায় খাবার আটকে গেল। সঙ্গে সঙ্গে জেমসের পানির গ্লাসটা বাড়িয়ে দিল। এই দেখে আসিফ আহমেদ বলে উঠল, তুমিও না কথাগুলো ঠিক টাইমে বলতেও পারো না। এখন কি দরকার ছিল এসব কথা বলার? দেখলে তো ছেলেটার গলায় খাবার আটকে গেল। আরে না না, কিচ্ছু হবে না। ওর বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করব। আব্বু, আমি এখন বিয়ে করতে চাই না। না, তোর জন্য আমি একটা মেয়েকে পছন্দ করে রেখেছি। আমি আর তোর বিয়ে লেট করতে চাই না। আমি জানি না, চিনি না কোনো মেয়েকে আমি বিয়ে করব। তুমি চেনো আর কথা বলেছ আগে তার সাথে। সে কে? তোমার আকরাম আঙ্কেলের মেয়ে নূর সোনা। আম্মু, তুমি বলো না আমি এখন বিয়ে করতে চাই না। দেখ বাবা, তোর আব্বু কিন্তু ঠিক কথাই বলেছে। অনেক তো বয়স হলো, এবার তো তোর বিয়ে করা দরকার। আম্মু তুমিও। আঙ্কেল আন্টি কিন্তু ঠিক বলেছে বস, আপনি বিয়েটা করে নেন। ওই তোমাকে না বলেছি আমি, আমাকে বস বলবে না, ভাই বলবে। আর তুমি করে বলতে। ঠিক আছে আর বলবো না। এভাবেই হাসি মজার মধ্যে দিয়ে পার হয়ে গেল আরও একটা দিন। ডাইনিং রুমের সোফায় বসে আছে আসিফ আহমেদ। নীলকে বাইরে বেরোতে দেখে আসিফ আহমেদ বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? এটা আব্বু, একটু বাইরে থেকে ঘুরে আসবো। তাহলে তো ভালোই হলো। তুমি লজ গ্রিন রেস্টুরেন্টে যাও, আর ওখানে 7 নম্বর টেবিলে তোমার জন্য একজন বসে থাকবে। কেন? আর কিসের জন্য সে আমার জন্য বসে থাকবে? আর কে বসে থাকবে? তুমি যাও তো, তারপর না হয় বুঝতে পারবে। আমি সাথে করে তাহলে জেমসকেও নিয়ে যাই। না, তুমি একা যাও। ঠিক আছে। নীল এই বলে বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নীল গাড়ি থামলে লঞ্চ গ্রিন রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করলো এবং দেখলো যে 7 নম্বর টেবিলে কেউ নেই। তারপর নিজে গিয়ে বসে পড়লো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর, আব্বু তুমি তো বলেছিলে যে কেউ আসবে, তো তোমার সেই লোকের কি সময়ের দাম নেই? আমাকে এতক্ষণ বসে রাখি, এখনো আসার নাম নেই। আর একটু অপেক্ষা করো, এক্ষুনি চলে আসবে। তারপর কল কেটে দিল। কিছুক্ষণ পর একজন মেয়ে 7 নম্বর টেবিলের কাছে এসে বলে উঠল, আমি কি এখানে বসতে পারি? তাহলে আপনি এসেছেন আমার জন্য? আর এত দেরি করলেন না? আমি কখন ধরে বসে আছি। সরি, একটু দেরি হয়ে গেল। তো কিছু অর্ডার করি? কি খাবেন বলেন আপনি। নূরসোনা চেয়ারে বসে উপরে কথাটা বলল। প্রতি উত্তরে নীল বলে উঠল, আপনি অর্ডার করুন, আপনার যেটা ভালো লাগবে। তাই বলে হয়? আপনি অর্ডার দেন। ওকে ঠিক আছে, দিচ্ছি। ওই ভাই এদিকে আসো। নীল একটা ওয়েটারকে দেখে উদ্দেশ্য করে উপরে কথাটা বলল। ওয়েটার এসে বলল, ওয়েটার বলল, জি স্যার বলেন। দুটো ম্যাকাচিনো। আরে কিছু খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবারগুলো সার্ভ করে গেল। তো আমাকে এখানে কিসের জন্য আনা হয়েছে শুনে? কেন? আপনাকে কিছু বলেনি? আপনি কি কিছু জানেন না? কই তেমন তো কিছু বলেন, তবে এতটা তো বুঝতে পেরেছি যে এটা বিয়ের। আপনার আর আমার বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে। তো আপনার কেমন মেয়ে পছন্দ শুনি? আমার আপনার মতো। এই কথা শুনে নূরসোনা লজ্জায় লাল হয়ে গেল। লজ্জা মাখা কণ্ঠে বলে উঠল, তাই নাকি? তাহলে তো ভালোই। যে আমার আব্বু আম্মুর খেয়াল রাখবে, তার সাথে আমারও রাখবে। যে সব কিছু ভালোভাবে পরিচালনা করবে, মাঝে মধ্যে আমার কাপড়গুলো ধুয়ে দেবে, আমার এলোমেলো জীবনটাকে সাজিয়ে দেবে, যে আমার মাঝে মাঝে একটু আদর যত্ন করবে, এমন মেয়েই আমার পছন্দ। ভালোই তো। আচ্ছা, এর আগে কোনো মেয়ের সাথে কি কখনো রিলেশন করেছেন? হবে হয়তো 100টার মতো। এই কথা শুনে নূরসোনা অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। নূরসোনাকে এরকম তাকিয়ে থাকতে দেখে নীল বলে উঠল, আরে আমি মজা করছিলাম। আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন দূরে থাক, কোনো মেয়ের আশেপাশেও যায় নাই। তাহলে তো ভালোই। তা স্যার, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আমার আব্বু আম্মু যখন পছন্দ হয়েছে, তো আমার কেন হবে না শুনি। এসব কথা বলতে বলতেই তারা খাওয়া দাওয়াটা শেষ করলো। তারপর নীল বিল দিতে যাবে তখনই, আরে বিল দিতে হবে না, বিল আমি আগেই পে করে দিয়েছি। এবার চলেন দুইজন একটু ঘুরে আসি। কোথায় যাবেন? আমি তো বাইরে খুব কম বের হই, তাই অতটা চিনি না, জানি না। আপনার যেখানে মনে হয়
সেখানে নিয়ে চলেন। ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে বসুন। নূরসোনা আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা নদীর ধারে এসে থামলো। নূরসোনা গাড়ি থেকে নেমে অবাক হয়ে দেখতে লাগলো চারদিকটা। ওয়াও, খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে। আমি এর আগে কখনো এরকম জায়গায় আসিনি। এই বলে নূরসোনা নীলকে জড়িয়ে ধরলো, বলতে লাগলো, অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে যে আমাকে এইরকম একটা জায়গায় নিয়ে এসেছেন। এই বলে মেয়ে বেটি, এদিকে যে একটা মানুষকে জড়িয়ে ধরেছে খুশিতে, সেটা কোনো ব্যাপারই না মনে হয়। এবার তো ছাড়েন। সরি, আমি আসলে খুশিতে ভুলবশত কাজটা করে ফেলেছি। আর তাছাড়া তো কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে, তাই না? তাহলে ক্ষতি কি? ঠিক আছে। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ি কখন যাবেন? যাবো তো। তো আমাকে দিয়ে আসেন। বিয়ের আগেই শ্বশুর বাড়ি? আমি যাব না। কেন, গেলে কি ক্ষতি হবে শুনি? ক্ষতি হবে না, তবে আমি বিয়ের আগে তো যাব না, এটা নিশ্চিত। ওকে, যেতে হবে না। আমাকে তো বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবেন। নীল আর কিছু না বলে নূরসোনাকে নিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নূরসোনাদের বাড়ির সামনে এলো। নূরসোনা গাড়ি থেকে নেমে নীলকে বিদায় দিল। তারপর নীল নিজেও গাড়ি করে বাড়ি চলে এলো। বাড়ির ভেতরে প্রবেশ করতে মিসেস আসিফা আহমেদ বলে উঠল, কিরে, মেয়ে কি পছন্দ হয়েছে? তোমাদের পছন্দ মানে আমার পছন্দ, দ্বিতীয়বার বলার কোনো মানে নেই। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। আর আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি যে আমার আব্বু আম্মু কোনো সময় আমার জন্য খারাপ কোনো কিছু করবে না। এই বলে নীল তার নিজের রুমে চলে গেল। পরের দিন সকালে, আব্বু কোথায় গেছে? প্রতিদিন তো সকালে পেপার পড়ে। তোমার আব্বু তোমার আকরাম আঙ্কেলের বাড়ি গেছে, মানে তোমার শ্বশুর বাড়ি গেছে বিয়ের দিন ঠিক করতে। আমি তো বললাম কিছুদিন পর বিয়ে করব। কিন্তু তোমার আব্বুর যে সহ্য হচ্ছে না। তোমার আব্বু তোমার বিয়ে খুব তাড়াতাড়ি যে চাই, বুঝেছো? সেটা তো আমি বুঝতে পেরেছি। নীল বিকালে ছাদে বসে আছে, তখনই তার ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না মানে চিনতে পারলাম না। আর তাছাড়া আমি তো কোনো মেয়ের সাথে মিশি না। মেয়ের সাথে মেশে না বলে নিজের হবু বউকে ভুলে যাবেন? বুঝতে পেরেছি। তো কি করছেন? আর আমার নাম্বার কোথা থেকে পেলেন? এই তো বসে আছি আর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি। আর আপনার নাম্বার সেটা তো আবার মোবাইল থেকে নিয়েছি আমি। আর আপনি একজন পপুলার মানুষ, আপনার নাম্বার সবার কাছে থাকা তো কথা, তাই না? আমি মোটেও কোনো পপুলার মানুষ নই, আমি সাধারণ মানুষ। সেটা তো আমি জানি। মিউনাইট কিং এবং সারদারটা কে শুনি? সেটা তো অন্য ব্যাপার, তাই না? এখন আমি সাধারণ মানুষ। আজকে বিয়ের দিন ঠিক করতে আপনার আব্বু এসেছে। তো মশাই, কবে বিয়ে করবেন শুনি? যেদিন ঠিক করবে। বাহ, তাহলে তো আমার হবু হাজবেন্ডের খুব ধৈর্য আছে, মানতে হবে। ধৈর্য না থাকলে কি আর এত বড় মানুষ হতে পারি? এভাবেই কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। রাত্রে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল সবাই। তখনই আসিফ আহমেদ বলে উঠল, সময় করে একদিন শপিং করতে যাস। আর তোর বিয়ে আজ থেকে 15 দিন পর, মানে 15 তারিখ শুক্রবার, ওই দিনে তোর বিয়ে। এত তাড়াতাড়ি? একটু তাড়াতাড়ি ঠিক করেছি, কেননা আমরা চাই না আমার নাতি নাতনির মুখ না দেখে মরতে। তোর আব্বু কি সব কথা বলো? আমি আর লজ্জাতে থাকতে না পেরে আমার নিজের রুমে চলে এলাম। দিলে তো আমার ছেলেটাকে লজ্জা পাইয়ে। বিয়ে করতে তখন দেখবে সব লজ্জা চলে গেছে। এভাবেই দিন কাটতে শুরু করলো। আজ 15 তারিখ, নীল আর নূরসোনার বিয়ে। নীল বাসার ঘরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই জেমস এসে বলে উঠল, কি ভাই, তুমি এখনো রুমে যাওনি? मेरे को डर लग रहा है भाई। अरे भाई, आपको नहीं पता है क्या? अरे भाई, ये शहर में सबको पता है, शब्दार कोई झुकता नहीं और हस्ताशाइन राज करता है।
হুম। এটা বলতেই জেমস নীলকে ছেলে রুমের ভেতর ঢুকিয়ে দিল আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। রুমের ভেতরে প্রবেশ করতেই নূরসোনা উঠে এসে নীলের পায়ে সালাম করলো। তারপর তারা দুজন নফল নামাজ আদায় করে খাটের উপর এসে বসলো। তখনই নীল বলে উঠল, শুনছেন বৌমানি, আপনার শ্বশুরের নাকি নাতনি নাতনি দরকার। তা তো দরকার হবেই। ছেলেকে যখন বিয়ে দিয়েছে তাহলে কি ভাবছেন? তো নাতি নাতনি কোথা থেকে আনবো শুনি? তাই নাকি? এই বলে নূরসোনা নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট লাগাতে যাবে তখনই নীল বলে উঠল, আরে আমার পাঠক পাঠিকাদেরকে তো বিদায় দিতে দাও, নয়তো সবকিছু দেখে ফেলবে। তা আপনার পাঠক পাঠিকারা এত লজ্জা কেন শুনি? কে বললো ওরা লুচ্চা? ওরা খুব ভালো। ওই মামারা, এখন আপনারা যান। এর থেকে বেশি কিছু জানতে চাইলে বিয়ে করে ফেলেন আমাদের মতো। আল্লাহ হাফেজ।